স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 1990 সালের 27 নভেম্বর শহীদ হন ডাক্তার শামসুল আলম খান মিলন। এই ঘটনা স্বৈরাচার এরশাদ পতনের আন্দোলনে চূড়ান্ত গতি দেয়। মিলন হত্যার 26তম বার্ষিকীতে নানা আয়োজনে তাকে স্মরণ করছে দেশের মানুষ। স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। দেশ বিদেশের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যান্ত্রিক ত্রুটিতে তুর্কমেনিস্তানে প্রধানমন্ত্রীর বিমানের অবতরণ, ত্রুটি সারিয়ে ফের হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা। ট্রাম্পের সময়ে জিএসপি পাওয়ার আশা বাণিজ্যমন্ত্রীর, বাতিলের কারণ রাজনৈতিক, মানছেন না বার্নিকাট। শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয়বার এইচএফ কাপ হকি চ্যাম্পিয়ন বাংলাদেশ, ফাইনালে 3-0 গোলের জয়। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বিয়ের বয়স মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। হাঙ্গেরি যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহনকারী বিমান। পরে ত্রুটি সারিয়ে সন্ধ্যা 6:30টার দিকে বুদাপেস্টের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। সকাল 9টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রাপথে ইঞ্জিন ফুয়েল প্রেসার কমে যাওয়ায় উড়োজাহাজটি তুর্কমেনিস্তানের আশখাবাদে অবতরণ করে। বিমানের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। হাঙ্গেরির প্রেসিডেন্টের আমন্ত্রণে পানি সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে বুদাপেস্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর সঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। ওটা অলরেডি আশকাবাদে ল্যান্ড করেছে। কি কারণে ল্যান্ড করলো এটা? ফুয়েল ইঞ্জিনের ফুয়েল প্রেসার কমে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে, তার মানে বডি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফা তৃতীয় বৈঠক পিছিয়েছে। ডিসেম্বরের বদলে আগামী মার্চ বা এপ্রিলে বৈঠকটি হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের জিএসপি স্থগিতের সিদ্ধান্তকে রাজনৈতিক মন্তব্য করলেও তা অস্বীকার করেছেন বার্নিকাট। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাধা নিরসন ও নতুন সম্ভাবনা খুঁজতে 2013 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি সই করে বাংলাদেশ। গত বছর ওয়াশিংটনে বসে এর দ্বিতীয় বৈঠক। ডিসেম্বরে তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল ঢাকায়। সে বিষয়ে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বসেন বাণিজ্যমন্ত্রী। পরে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আরও 3 থেকে 4 মাস পিছিয়ে বৈঠকটি হচ্ছে নতুন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর। টিকফা যে উদ্দেশ্যে আমরা গঠন করেছি, আমরা আশা করব যে সেই মূল চেতনা, সেই লক্ষ্য উদ্দেশ্যের সামনে নিয়ে টিকফা এগিয়ে যাবে এবং টিকফা বৈঠক হয়তো আগামী মার্চ মাসে বা এপ্রিল মাসে। পাশাপাশি স্থগিত থাকা জিএসপি সুবিধা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তবে বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যে দ্বিমত জানান মার্কিন রাষ্ট্রদূত। জিএসপি বাতিলের সিদ্ধান্ত রাজনৈতিক, এই মন্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করছি। কারখানায় কর্মরত শ্রমিকদের অধিকারের প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম অধিকার নিয়ে বাংলাদেশের আরও কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এর আগে যখন জিএসপি একবার স্থগিত করা হলো, তারপর নতুন করে নামগুলো আসলো, রাশিয়া এবং বাংলাদেশ বাদে সবগুলো দেশেরই নাম আসছিল, তখন থেকে ঠিক আমরা আসলে সরকারের সব পর্যায়ের মন্ত্রীদেরই আমরা বলতে শুনেছি যে এটা রাজনৈতিক ওই কারণটাই এখনো বলছেন ওনারা রাজনৈতিক। আর কোনো যে 16টি শর্ত দিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকার, সেগুলোর অলমোস্ট সবগুলো বাংলাদেশ পূরণ করেছে বলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী কিন্তু প্রথম থেকেই বলছেন যে এই বিষয়টি যেই কারণে করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের শ্রম পরিবেশ, সেই পরিবেশটা যথাযথই আছে এবং যেই শর্তগুলির কথা বলা হয়েছে সেগুলি পূরণেও বাংলাদেশ উদ্যোগ নিয়েছে এবং পূরণ করেছে। এখন পাওয়া যাচ্ছে না শুধুমাত্র এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই এটা অস্বীকার করে আসছে এবং তারা বারবার সেই ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড যেগুলোকে বলা হয় বা প্রোডাকশন স্ট্যান্ডার্ড, সেগুলোর ব্যাপারে বলছে যে স্কেলগুলো আসলে আমরা মানছি না বা কোনো জায়গায় ভায়োলেট করা হচ্ছে। সেই কারণেই তারা সবচেয়ে মজার বিষয়, তারপরও কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কাপড় গার্মেন্ট সেক্টরে যে তাদের যে তারা ইম্পোর্ট করে যে অর্ডারগুলো না, এবারও কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে এবং ভিয়েতনাম, 3টা কান্ট্রি থেকেই সবচেয়ে বেশি নিয়েছে। তারা যদিও এটা অস্বীকার করছে, তারপরও মানে এইটা একটা বলা যায় যে বাধা, এবং সেটা গার্মেন্টস এর জন্য যতটুকু বাধা, তার চেয়ে অন্যান্য সেক্টর যেমন সিরামিক্স কিংবা অন্য যে আরো ছোট আছে তাদের জন্য এটা একটা বড় সমস্যা। গার্মেন্টস এর জন্য হয়তো অত সমস্যা না, কিন্তু তারপরেও এটা কিন্তু আমাদের সমস্যাও দেখতে হবে যে গার্মেন্টস ছাড়া অন্য পণ্য যেহেতু আমাদের রপ্তানি পণ্য হিসেবে অনেক কম, সেই জন্য রপ্তানির ডাইভার্সিটির জন্য এটা খুবই জরুরি যে কারণ দ্রুত এখানে দেখছি যে ইউএস এর গভর্নমেন্ট ওয়েবসাইটে তারা বলছে জুন 2013-তে প্রেসিডেন্ট ওবামা এটা খারিজ করে দেন এবং 5000 প্রোডাক্ট, সর্বোচ্চ 5000 প্রোডাক্ট 126টা দেশের জন্য এটা আসলে অ্যাভেইল করা হয়েছিল, যেটা পরে তিনি আসলে বাংলাদেশকে এবং যেটা মহুয়া বলছেন রাশিয়া এবং বাংলাদেশকে তিনি বাদ দিয়ে সেটা চালু করেছিলেন। জি, তবে এই ধরনের ঘটনাগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক কারণে নেওয়া হয়, সেইটা আমরা বিভিন্ন সময়ই দেখেছি, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা গতকালকে যখন ক্যাস্ট্রো মারা গেল তখন জানলাম যে বাংলাদেশ এবং কিউবার সঙ্গে যে চুক্তি, সেটা কিন্তু আমেরিকার চাপের কারণে আমাদের বাতিল করতে হয়েছে। তবে ট্রাম্প যেহেতু একজন ব্যবসায়ী, অনেকেই বলছেন যে এই বিষয়গুলো হয়তো উনি আবার নতুন করে ভাববেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্রের জন্য। যাই হোক, আমরা সেই অপেক্ষায় থাকছি। বাণিজ্য মন্ত্রী অন্তত সেই অপেক্ষাই থাকছে আপাতত, তাই মনে হচ্ছে, কারণ সেই আস্থাটাই চাচ্ছে। অবশ্য নতুন একটা প্রশাসন আসলে চেঞ্জ আসতেও পারে, সেই প্রত্যাশাই আছে। অন্যান্য খবরে চলে যাবে। রাখাইন রাজ্যে চলমান গণহত্যা বন্ধে মিয়ানমারকে চাপ দিতে সরকারের পদক্ষেপ চায় বিএনপি। সহিংসতার শিকার হয়ে শরণার্থী হিসেবে আসা রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দেওয়ার দাবিও জানিয়েছে দলটির জ্যেষ্ঠ নেতারা। অবশ্য পরে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের স্মরণে ড্যাবের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ডাক্তার মিলনের চেতনা ধারণ করে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ভোটের অধিকার কেড়ে নেবেন, মানব অধিকার কেড়ে নেবেন, এটা বাংলাদেশের মানুষ বেশি দিন সহ্য করবে না। রাষ্ট্রনায়কের মতো আচরণ করুন, দেশের এই সংকট থেকে উদ্ধার করে নিয়ে আসবার জন্য আপনি নেতৃত্ব দিন, আমরা তো চাই সেটা। এ সময় রোহিঙ্গা প্রশ্নে সরকারের সমালোচনাও করেন মির্জা ফখরুল। রোহিঙ্গারা সেই নাফ নদীতে নৌকায় ভাসছে, আমরা চোখের সামনে দেখছি যে 15 দিন না খেয়ে থাকা বাচ্চাটাকে বাঁচাতে পারেনি বলে তার মা অঝরে কাঁদছে। এই তো মানবতা, এই হচ্ছে এখন গণতন্ত্রের নমুনা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। বাংলাদেশের জন্য যদি একটু বোঝাও হয়, অর্থনৈতিকভাবে যদি একটু ক্ষতির সম্মুখীন হতে হয়, তারপরেও বলবো তাদেরকে আশ্রয় দেওয়া। এই ব্যাপারে বাংলাদেশের কোনো মানুষ দ্বিমত পোষণ করে না এবং করবে না। মিয়ানমারে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার নিন্দা জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। আমরা সরকারকে বলবো, যারা নিশ্চিত মৃত্যুর মুখে কোনো মতে যান নিয়ে নদী পার হয়ে পালিয়ে আসছে, তাদের প্রতি মানবিক আচরণ করুন। পাশাপাশি রাখাইন রাজ্যে রোহিঙ্গা হত্যা বন্ধে কূটনৈতিক তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। কূটনৈতিক উদ্যোগ নিয়ে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সীমান্তে কড়া নজরদারির পরও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। রোহিঙ্গা ও দালালদের ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। মানবিক বিপর্যয় থেকে রক্ষায় বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা। কদিন আগে টেকনাফ থেকে খালি চোখেই দেখা যেত রোহিঙ্গাদের ঘরবাড়ি পড়ার দৃশ্য। এখন তা কিছুটা কমলেও থামেনি নির্যাতন।
টেকনাফ সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে মানুষ, ঢোকার অপেক্ষায় এখনো অনেকে। বেসরকারি হিসেবে সাম্প্রতিক জাতিগত সংঘাতে প্রায় 15,000 রোহিঙ্গা এসেছে বাংলাদেশে। ক্যাম্প বস্তির পাশাপাশি স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন বেশিরভাগ মানুষ। এখনো আশ্রয়ের খোঁজে অনেকে। আত্মীয় কিছু নাই, আর বাইরে আসি, আর তো সারা নাই, সারা সার তোমার তো সাহায্য মতো সার। অসহায়ত্ব থেকে বাঁচাতে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা। মা বোনের বেশি অত্যাচার করে তুই আল্লাহ আর সহ্য করি না পারি যে আগর মাঝে নুন মানুষ আসছিলেন তো কিছু মসজিদে আছে, কিছু বাসি আসিদে আছে। এটা যাই জুলুম করে দে, মায়া ভাইদের জুলুম করে দে, আর আজ 4-5 দিনের ওয়াশে আর ই গাইতে এটা আর তো তাই বলা তো কেউ নাই। ব্যাপক কড়াকড়ির পরও সীমান্তে রোহিঙ্গা ঢুকে পড়ার বিষয়টি স্বীকার করেছে বিজিবি। পুলিশ জানিয়েছে রোহিঙ্গা এবং দালালদের ধরতে অভিযান চলছে। বিজিবিকে ফাঁকি দিয়ে যদি কোনো লোক ভিতরে প্রবেশ করে, এ পর্যন্ত আমরা যেভাবে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিয়েছি ঠিক একইভাবে ব্যবস্থা নেব। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের নিজস্ব লোকের একটু শিফটিং করে আমরা যে সমস্ত জায়গায় কম থ্রেটেন এলাকা ওইখান থেকে বেশি থ্রেটেন এলাকাতে আমরা লোক নিয়ে আসি। বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 32,000 হলেও বেসরকারি হিসাবে এই সংখ্যা প্রায় 5 লাখ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টেকনাফ, কক্সবাজার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি ও বিএনপির সাখাওয়াত হোসেন খান সহ মেয়র পদে 8 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুদিনের যাচাই বাছাই শেষে এক মেয়র সহ 12 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করল নির্বাচন কমিশন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াত আইভি ও বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। বাতিল হয়েছে মেয়র পদে 1, কাউন্সিলর পদে 10 এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 1 প্রার্থীর মনোনয়ন। 3টি কাজ করা নিষেধ। জনসভা করা যাবে না, কিন্তু পথসভা পৌরসভা করা যাবে। জনসভা করা যাবে না, মিছিল করা যাবে না, শোভাযাত্রা করা যাবে না। যদি করেন আমি কিন্তু ডিসপার্স করবো, মন খারাপ করা হবে, আমি কিন্তু ছত্রভঙ্গ করে দেবো। এর আগে মেয়র প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র জমা নিতে হবে এবং দলবাজ কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে প্রত্যাহার করে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী নিয়োগ দিতে হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে 14 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে ইসি। এরপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। অবৈধ অনুপ্রবেশকারী এদেরকে প্রতিহত করার জন্য অলরেডি আমরা অনুরোধ করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, ক্যাবিনেটকে অনুরোধ করেছি এবং আগামী 14 তারিখে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের উপস্থিতিতে একটি আইন শৃঙ্খলা সভা এনএসি মিলনায়তনে হবে। সেখানেই আলোচনা হবে এবং এটা যেটা বলা হয়েছে সেনা নির্বাচনের বিষয়। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 4 ডিসেম্বর। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দ, ভোট 22 ডিসেম্বর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। রাত 9টায় বাংলাদেশের নিচে একটা বিরতি। নয়টা 21 ফিরে এলাম। রাত 9টা বাংলাদেশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সরকারি করার দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 25 জন। এই ঘটনায় আটক করা হয়েছে 1 জনকে। পুলিশ জানিয়েছে দুপুরে ফুলবাড়িয়ার রাস্তা অবরোধ করা শিক্ষার্থীরা সরিয়ে দিতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়া হয়। এ সময় উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক আবুল কালাম আহত হন। পরে তাকে ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগী মারা যান পথচারী সফর আলী। তবে আন্দোলনকারীদের দাবি পুলিশের গুলিতে মারা গেছেন ওই ব্যক্তি।
মুহ আরো কিছু খবর আছে, তার আগে একটু রুবাইয়ের কাছ থেকে জানবো খেলাধুলার কি খবর আছে। জাহিদ, আজকে হকি থেকে খুব ভালো খবর এসেছে। আমরা দেখছিলাম যে এইচএফ কাপে বাংলাদেশ হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। সো বাংলাদেশ নেক্সট ইয়ার এশিয়া কাপটা খেলতে পারছে এবং কোয়ালিফাই করতে পারছে। যাই হোক, সেই খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছে। যখন ফিরবো আরো যা থাকছে। বিপিএল ক্রিকেটে বরিশালকে হারিয়ে সবার উপরে ঢাকা, রংপুরকে 9 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। নেটে পুরো রান আপে বল করেছেন মুস্তাফিজ। একই দিন হাঁটুর চোটে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে মোহাম্মদ শহীদ। নয়টা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। শ্রীলঙ্কাকে 3-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বার এইচএফ কাপ হকি শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। পরবর্তী এশিয়া কাপে কোয়ালিফাই করে নিয়েছে লাল সবুজরা। ফাইনালে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 22 মিনিট পর্যন্ত। ফিল্ড গোল থেকে লিড এনে দেন হাসান জুবায়ের নিলয়। 1-0 গোলের এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 61 মিনিটে পেনাল্টি কর্নার থেকে লিড দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। 67 মিনিটে শেষ গোলটি করেন কামরুজ্জামান। এর আগে গ্রুপ পর্বে হংকং, চাইনিজ তাইপে ও ম্যাকাওকে হারায় বাংলাদেশ। শেষ চারের খেলায় সিঙ্গাপুরকে 8-0 গোলে হারিয়ে ফাইনালে ওঠে রাসেল মাহমুদ জিমির দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে 4 উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে ঢাকা ডায়নামাইটস। 133 রানের টার্গেট, 4 বল বাকি থাকতেই টপকে যায় ঢাকা। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। টপ 4 এর লড়াইয়ে টিকে থাকতে ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বরিশাল বুলস। তবে ইনফর্ম ঢাকাইয়া বোলারদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেনি বরিশালের টপ অর্ডার। 37 রানেই টপ 3 ব্যাটসম্যান সাজঘরে। শাহরিয়ার নাফিসকে ফেরান আবু জায়েদ। মুনাবিরা ও মেন্ডিস কাটা পড়েন রান আউটে। নাদিফ চৌধুরীকে নিয়ে মুশফিকুর রহিম চেষ্টা করলেন ইনিংস মেরামতের। 36 রান করা মুশফিককে ফেরান সাকিব আল হাসান। 21 রানে ফেরেন নাদিফ চৌধুরী। পরে থিসারা পেরেরার 15 আর রুম্মান রাইসের 25 রানে মান বাঁচানো স্কোর করে বরিশাল বুলস। জবাবে শুরুটা ভালো হয়নি ঢাকারও। 1 রান করে ফেরেন মেহেদি মারুফ। তবে কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের 51 রানের জুটিতে ঠিক পথেই থাকে ডায়নামাইটস। সাঙ্গা ও সাকিব দ্রুত ফিরল নাসির মোসাদ্দেক জুটিতে সহজ হয়ে যায় ঢাকার রান তাড়া করা। 29 বলে 34 রান করেন নাসির। 20 বলে 23 রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। শেষে বোপারা ও ব্রাভো জয় নিশ্চিত করেন ঢাকার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে 9 উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। 125 রানের টার্গেট, 24 বল বাকি থাকতেই টপকে যায় তামিমের দল। ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ধুন্ধুমার শুরু করেন তামিম ও ক্রিস গেইল। 70 রান আসে উদ্বোধনী জুটিতে। 40 রান করে আউট হন গেইল। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। 62 রানে অপরাজিত থাকেন চট্টগ্রাম অধিনায়ক। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর। দেখে শুনে শুরু করলেন। 26 রান করে আউট হন সৌম্য সরকার। এরপর আর কেউই বড় স্কোর করতে পারেননি। মোহাম্মদ শেহজাদের ব্যাট থেকে আসে 21। নেটে পুরো রান আপে বল করা শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। তবে এখনো গ্রাউন্ড ফিল্ডিং ও থ্রোয়িং শুরু করেন এই তরুণ সেন্সেশন। মুস্তাফিজুর অনুপস্থিতিতে টেস্ট স্কোয়াডের বোলিং নেতৃত্ব যার কাঁধে, সেই মোহাম্মদ শহীদও পড়েছেন হাঁটুর ইনজুরিতে। অন্তত 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। দারুণ ফর্মে ছিলেন শহীদ। 8 ম্যাচে 15 উইকেট বিপিএলে। এবারের আসরে 25-30 উইকেট নেয়ার লক্ষ্য ছিল এই ডানহাতের। টেস্ট দলের অটোমেটিক চয়েস এই পেসার স্বপ্ন দেখেছিলেন ওডিআই টি20তেও নিয়মিত হবার। শনিবারের ম্যাচে ফিল্ডিং এর সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন শহীদ। করানো হয়েছে তার হাঁটুর স্ক্যানিং। তবে চিকিৎসকদের ধারণা অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। আমরা ধারণা করছি ওর এসিএল লিগামেন্টে পার্শিয়াল ইনজুরি আছে। আমরা আগামী 2 সপ্তাহের জন্য ওকে কমপ্লিট রেস্টে রাখবো এবং প্রাথমিক যে চিকিৎসাটা, প্রাথমিক যে পরিচর্যাটা সেটা চালাবো এবং 2 সপ্তাহ পরে আমরা ওকে আবার এক্সামিন করে তারপর পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে আমরা জানাতে পারবো। রোববার একই সাথে আবার সুসংবাদও পেয়েছে বিসিবি। একাডেমি মাঠে চেনা রান আপে বল করেছেন মুস্তাফিজ। Physio that
ফিজিও কোচ আমরা সবাই মিলে মুস্তাফিজের জন্য 1 মাসের পরিকল্পনা হাতে নিয়েছি। তার অগ্রগতি সন্তোষজনক, তবে সে শুধু বোলিং করছে, ফিল্ডিং কিংবা থ্রোয়িং এর কাজ শুরু হয়নি। ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরো কিছু সময় লাগতে পারে। নিউজিল্যান্ড সফরে সাদা পোশাকে মুস্তাফিজকে পাওয়া যাবে কিনা তা এখনই নিশ্চিত করতে পারছে না চিকিৎসক ফিজিওরা। শহীদের ইনজুরিটা তাই দুশ্চিন্তা বাড়িয়েছে নির্বাচকদের। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাডিলেডের ডে নাইট টেস্টে সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। 127 রানের টার্গেট একদিন হাতে রেখেই টপকে যায় স্বাগতিক দল। ম্যাচ সেরা হয়েছেন উসমান কোয়াজা ও সিরিজ সেরা হয়েছেন ভার্নন ফিল্যান্ডার। 6 উইকেট 194 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে প্রোটিয়ারা। আগের দিনে 81 রানে অপরাজিত থাকা কুক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় কুকের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে 250 রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। 127 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলেন ওয়ার্নার ও রেনশ। ওয়ার্নার 47 রানে আউট হলে স্মিথের সাথে জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন রেনশ। স্মিথ 40 রান করে আউট হন। 34 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রেনশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল 383। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মহুয়া এবং জাহিদ। ধন্যবাদ রুবায়েত। আমরা অন্য খবরগুলোতে চলে যাব। লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অপহরণের পর জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে 2 লিবীয় প্রবাসী সহ চক্রের 5 সদস্যকে আটক করেছে র্যাব। উদ্ধার হয়েছে অপহৃত একজন। র্যাবের মিডিয়া সেন্টারে রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে পাচারকারী চক্রের সদস্য নোয়াখালীর বেলাল মাতুব্বরকে 50,000 টাকা দিয়ে লিবিয়ায় পাড়ি জমান নাটোরের মিন্টু আলী খান। গত 12 অক্টোবর লিবিয়ায় পৌঁছে প্রতারক চক্রের হাতে জিম্মি হন মিন্টু। দেশে পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে 2 দফায় আদায় করা হয় 1,70,000 টাকা। আমাকে তো ওই মুহূর্তে মায়ের টেরে ফোন করে বলে যে এখন ফোন করে বল যে 3.5 লক্ষ টাকা একদিনের মধ্যে, কালকে দিনের মধ্যে যেন রুবেলের হাতে টাকা দেয়। তখন আমি ফোন করবো না, আমাকে জোর করে ফোন করে। এরপরেও পরিবারের কাছে টাকা দাবি করে অপহরণকারী চক্র। এক পর্যায়ে মিন্টুর পরিবার বেলালের ভাগ্নে রুবেলকে ঢাকা থেকে আটক করে র্যাবের হাতে তুলে দেন। পরে বেলাল সহ আরও 4 জনকে আটক করে র্যাব। বাংলাদেশের দূতাবাস থেকে প্রথমে সংবাদটা পাই যে সেখানে একটি চক্র, যে চক্রটিতে বাংলাদেশি কিছু প্রবাসী আছে এবং বিদেশি কিছু সদস্য আছে, তারা কৌশলে লিবিয়ায় কর্মরত কর্মীদেরকে অপহরণ করে তাদের উপর শারীরিক নির্যাতন করে বাংলাদেশে তাদের নিকটাত্মীয়দের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। র্যাব জানায়, কর্মসংস্থানের সুযোগ দেওয়ার নামে সাধারণ মানুষকে বিদেশ পাঠিয়ে জিম্মি করছিল চক্রের সদস্যরা। লিবিয়া সহ কয়েকটি দেশে রয়েছে এই চক্রের তৎপরতা। তখন আমার ছোট ভাই পাগলের মতন দৌড়াদৌড়ি করে কিভাবে যেন রুবেলেক এই জায়গা ধরছে। ধরা যখন খবর পাচ্ছে যে রুবেলেক ধরছে, তখন আমাকে শুরু হয়ে গেছে মারবে। তখন যে শুধু আমাকে মারে প্রতিদিন রাত 12টা 1টার সময় আমাকে ঘুমের থেকে ডাকে তুলে নেয়। ওর একটা আলাদা রুম আছে, ওই জায়গায় মারের লেগে পেলাস আছে, হাতুর আছে, ইঞ্জেকশন আছে, এসব দিয়ে মারে। বেলাল সহ আটক 5 জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। ঢাকায় 53 দেশের 150 শিল্পীর চারুকর্ম নিয়ে এশিয়ান আর্ট বিএনএল শুরু 1 ডিসেম্বর। রাত 9:44 ফিরে এলাম। রাত 9টায় বাংলাদেশে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন হত্যার 26তম বার্ষিকীতে নানা আয়োজনে তাকে স্মরণ করছে মানুষ। ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দীর্ঘদিনেও ছেলে হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মিলনের মা সেলিনা আখতার। মিলন হত্যার 26তম বার্ষিকীতে ভোরে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে মিলনের সমাধিতে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ছেলের কবরে ফুল দিতে এসে শহীদ ডাক্তার মিলনের মা জানান, বিচার চাইতে চাইতে ক্লান্ত তিনি। এখন আর কারো কাছে সন্তান হত্যার বিচার চাইতেও ইচ্ছে করে না।
চেষ্টাও করছি না সত্যিকার অর্থে, কারণ আমি জানি বিচার হবে না। কারণ সরকারের সঙ্গে যে স্বৈরাচার সরকার গঠন করে একসঙ্গে, সেখানে বিচার চাওয়াটা বাতুলতা মাত্র। রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডাক্তার মিলনকে। বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যত মানুষ আত্মাহুতি দিয়েছে, সকল শহীদদের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই। গণতন্ত্রের যে পথ চলা শুরু হলো ডাক্তার শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্যে দিয়ে, তার আত্মত্যাগের মধ্যে দিয়ে, সেটি আজকে আটকে গেছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় মিলন স্মরণ সভা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মেয়র খোকন সহ আমি নিজে এসে এই রাস্তাটির নাম ফলক ইনশাআল্লাহ উদ্বোধন করবো আগামী কয়েকদিনের মধ্যেই। ডাক্তার শামসুল আলম খান মিলন রোড হবে এই সামনের রাস্তাটি। স্বৈরাচার বিরোধী আন্দোলন চলার সময় 1990 সালের 27শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডাক্তার শামসুল আলম খান মিলনকে গুলি করে হত্যা করা হয়। তুঙ্গে ওঠে এরশাদ বিরোধী আন্দোলন। 9 দিনের মাথায় পতন ঘটে এরশাদের, শুরু হয় গণতন্ত্রের পথ চলা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিয়ের বয়স এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। রাকিব বলেছেন ছেলে মেয়েদের বিয়ের বয়স সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়া উচিত। নীলিমা বলছেন মেয়েদের বয়স 25 হলে ভালো হয়, কেননা ততদিনে তাদের পড়াশোনা শেষ পর্যায়ে থাকে। শান্ত বলছেন মেয়েদের 16 আর ছেলেদের 22 বছর হলে ভালো হয়। শামীম বলছেন বিয়ের বয়স সম্বন্ধে ধর্মে যা আছে তা অবশ্যই কল্যাণকর। খোকন বলছে নির্ধারিত কোনো বয়স না করে বিয়ের উপযুক্ত হলেই বিয়ে দেওয়া উচিত। খোকন অবশ্য বুঝতে পারলাম না যে কিভাবে বুঝতে পারবে বয়স দেখে অথবা উপযুক্ততা, তো আসলে এটা বলা খুব মুশকিল। খাদিজা বলছে সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মেনে এখনো গ্রামে বাল্য বিবাহ হচ্ছে, সেটা অবশ্যই অ্যালার্মিং এবং এটা আইনটা মেনে চলার খুবই প্রয়োজন। ফারুক বলছে ছেলেদের বয়স 20 বছর আর মেয়েদের বয়স 18 হওয়া উচিত, ছেলেদের 21 বছর থেকে কমিয়ে আনার কথা বলছেন ফারুক। আকিব বলছেন সরকারের দেয়া নির্ধারিত সময়ে চলতে হলে এ বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হতো। আফসানা সবশেষে জানাচ্ছেন বিয়ের বয়সের সাথে সাথে বাল্য বিবাহ যৌতুক নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আফসানার এসএমএসটাই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে বয়স যেটা নির্ধারণ করা হচ্ছে মহুয়া এবং জাহিদ, আইন কিন্তু এখনো আছে এবং এটার ব্যত্যয় প্রতিনিয়ত হচ্ছে। তো বিয়ের এটা কি আইন করে থামানো সম্ভব কিনা বাল্য বিবাহ? এটা তবুও এক ধরনের সচেতনতা তৈরি করার জন্যই আইনটা প্রয়োজন এবং যেটা জানেন যে আইনটা যদি মানতে বাধ্য করা যায় সেটা শুধুমাত্র এই বাল্য বিবাহের ক্ষেত্রে না, এটা বাংলাদেশের সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের একটা আইন না মানার প্রবণতা রয়েছে, সেখান থেকে বের হয়ে না আসতে পারলে বাল্য বিবাহ থেকে শুরু করে খুন, কোনো অপরাধী কমে আসার কোনো সম্ভাবনা নাই। বিয়ের বয়সের ক্ষেত্রে আসলে ছেলেদেরটা যতটা না আমরা কোনো মানে যতটা না এটা নিয়ে আমরা চিন্তা করি, মেয়েদের বিয়ের বয়সটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মানে আমি জানি না, অনেক দেশেই আছে যে একটা হলো সরকারি ভাবে থাকে, আরেকটা হলো বাবা মা চাইলে বা অভিভাবক চাইলে একটা বয়স, মানে একটা ব্যতিক্রম থাকে। এটা অনেক দেশেই আছে যে বাবা মায়ের কনসেন্টে এর কমেও অনুমোদন দেওয়া যেতে পারে। বাংলাদেশের যে নতুন আইন হয়েছে সেখানেও একটা ব্যতিক্রমের কথা বলা হয়েছে, সেখানে অবশ্য বাবা মার পাশাপাশি আদালতের কাছে যেতে হবে, এটা ওইভাবেই করা হয়েছে। তো আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি। বিজয়ের মাসের প্রথম দিন শুরু হচ্ছে দেশের বৃহত্তম চারু আসর এশিয়ান আর্ট বিএনএল। এবার 53টি দেশের 150 শিল্পী অংশ নিচ্ছেন এই উৎসবে। জাতীয় নাট্যশালায় 1 ডিসেম্বর আয়োজন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। সাজ সাজ রব এখন শিল্পকলা জুড়ে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন দেশের বরেণ্য শিল্পীরা। দোরগোড়ায় দেশের সবচেয়ে বড় চিত্রকলা প্রদর্শনী এশিয়ান আর্ট বিএনএল। পুরো ডিসেম্বর মাস জুড়ে এই আসর চলবে জাতীয় চিত্রশালা সহ শিল্পকলা জুড়ে। একটা বিশাল ঘটনা, কারণ বিদেশি শিল্পীদের পার্টিসিপেশন থাকে, তো সেই হিসাবে এটা একটা বিরাট ব্যাপার, বিরাট একটা আয়োজন। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ সহ মোট 54টি দেশ অংশগ্রহণ করছে। স্থান পাচ্ছে বাংলাদেশের 148 জন শিল্পীর 556টি শিল্পকর্ম। বাংলাদেশ ছাড়াও 53টি দেশের 150 জন শিল্পীর 260টি শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন দর্শকরা। পুরো আয়োজনটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে।
সাধারণত বিশ্বব্যাপী যেসব বড় বড় বিএনএল হয় এই ধরনের, সেখানে শিল্পীরা তাদের শিল্পকর্মের নমুনা সহ অনলাইনে অনেক আগেই আবেদন করেন। প্রদর্শনীর মানটাকে আরো উন্নত করবার জন্য আমরা ভবিষ্যতে যাচাই বাছাইয়ের দিকে যাব। প্রতি বছরের মতো এবারও মনোনীত 9 শিল্পীকে পুরস্কৃত করা হবে। 3 জনকে 5 লাখ টাকার গ্র্যান্ড পুরস্কার ও 6 জনকে 3 লাখ টাকা মূল্যের 6টি সম্মাননা সূচক পুরস্কার দেওয়া হবে। যে আগামী বিএনএল যেটা 2018তে অনুষ্ঠিত হবে, তার জন্য আমরা অগ্রিম এই রেজিস্ট্রেশন ফর্ম আমরা সেখানে দিয়ে দেব, যাতে এই শিল্পীরা 2 বছর আগে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। পারভিন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব থাইল্যান্ডের লোকপুরি শহরে বানরের ভোজ উৎসবের কিছু ছবি দেখতে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে। শুভরাত্রি।